তো বাংলাদেশ নামক মালিকরা কেন এদেরকে টাকা দিচ্ছে? কেন দিবে? সে তো তখন চলে গেছে, সে বেনিফিট নিচ্ছে, সবকিছু নিচ্ছে, সবকিছু সে সায় দিয়ে তো গেছে, তো সে চলে গেছে তো। যেটা তারা করতেছে এখন সেটা হলো ভূতাপেক্ষ প্রমোশন দিচ্ছে। ওই প্রমোশন আপনি নর্মাল চাকরিতে থাকলে ওই লেফটেন্যান্ট কর্নেলটা কর্নেল হওয়ার মানে হওয়ার সম্ভাবনা ছিল কি না, এটাও তো একটা ব্যাপার, কারণ সে তো অনেকগুলো পরীক্ষা দিয়ে কর্নেল হইতো। তো এখন পরীক্ষা না দিয়ে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে কিন্তু ওই আজমি, গোলাম আজমের পোলা। আমাদের দেশের চরম ভুল বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান ফেরতদেরকে বাংলাদেশে চাকরি দিয়েছে, যাদের কারণে বাংলাদেশের রক্তপাত হয়েছে, মানে যাদের কারণে বাংলাদেশের মুক্তিযোদ্ধা অফিসাররা সাফা হয়ে গেছে। বঙ্গবন্ধুর ওইটা একটা চরম বলে, পাকিস্তানিরা তাদের 93,000কে চাকরি দিছিল, একটারও তো চাকরি দেয়নি। আর ভাই নারী নির্যাতনকারী, এই যে তারেক রহমানের পাশে যে তারেক রহমানের সামরিক উপদেষ্টা, তার চাকরি গেছেন কেন গেছিল? তার চাকরি গেছিল কেন জানেন? তার স্ত্রীর কারণে, তার কারণে না। কিন্তু নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশে তিন বাহিনীতে প্রমোশন হয়েছিল, ভূতাপেক্ষা প্রমোশন। আপনি আপনার স্টুডিওতে নিয়ে করেছেন ভূতাপেক্ষা প্রমোশন। এখন আবার নতুন করে বঞ্চিতদের পদোন্নতি, যারা বঞ্চিত হয়েছেন তাদের কাছে আবেদন আহ্বান করেছে তিন বাহিনী, একটা কমিটি করে দেওয়া হয়েছে, আবেদন আহ্বান করা হয়েছে। এইটা আসলে কি রকম বার্তা দিচ্ছে? এইরকম অতীতে এরকম ঘটছিল কিনা? না, অতীত প্রশ্নই আসে না। এটা পৃথিবীর কোনো আর্মিতে এটা ঘটে না। পৃথিবীর কোনো আর্মিতে ইন্টারনালি আপনার এই ইয়ে করে, পৃথিবীর কোনো আর্মিতে এইভাবে সরকার চেয়েছে এই জন্য এটা করতেছে, যেটা কেয়ারটেকার চাই, ইন্টারিম গভর্নমেন্ট চাইছিল তারা করছে, এখন আবার এই সরকার চাচ্ছে করছে, মানে এটি হলো দলবাজি। এক, মানে তাদের যার যার দলের কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, কারো যদি রিটায়ারমেন্টে পাঠানো হয়ে থাকে, যখন 25 বছর হয়েছে পাঠাই দিচ্ছে, এখন আইসা রিভিউ করা বলা হবে না, তখন এটা উচিত হয়নি। সো আবার ওই 17 বছর ধরে যে প্রমোশন সব আছে। রাষ্ট্র, এটা হলো জানেন, রাষ্ট্রের অনেক টাকা হয়ে গেছে, অনেক টাকা রাষ্ট্রের, যে এইভাবে টাকা দেওয়া যায়, কোটি কোটি টাকা দিচ্ছে। দুই, সেনাবাহিনীকে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এটা, কারণ আপনি নিশ্চিত থাকেন যেই সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা ঘটে, সেখানে অবশ্যই কি বলে দ্বিমতের তৈরি হবে। দ্বিমত কেন হবে? এক, আপনি একটা জায়গায় চাকরি করেন না, সে ধরেন আপনি চিফ রিপোর্টারের সাথে ঝগড়া হলো, চিফ রিপোর্টার আপনার নামে রেকমেন্ড করলো, আপনার কি বলে মালিক আপনার চাকরি বা সম্পাদক আপনার চাকরি খেয়ে দিল, ফাইন, ওকে। এখন আরেকজন চিফ রিপোর্টার আসলো যে আপনাকে পছন্দ করে, আপনার পছন্দ করে যে বিপুল, ওই চিফ রিপোর্টার অন্যায়ভাবে ফেরত পাঠাইছে, বিপুলকে আবার নিয়োগ দেওয়া হোক। আপনি কোনটা করতে পারেন? সেটা নর্মাল চাকরিতে কোনটা করতে পারে? সেটা হলো আপনাকে আবার আইনা ওই পদে বসাইতে পারে, কিন্তু আপনাকে প্রমোশন দিয়ে বসাবে কোনো, আপনি জাস্ট সিভিল, যেখানে এগুলো সম্ভব, একটা পত্রিকা অফিসে এটা সম্ভব, কিন্তু সেখানে কি আপনাকে মানে ভূতাপেক্ষ প্রমোশন দিয়ে বসাবে? বা কোনো চিফ রিপোর্টার নতুন আসলো, এসে যে আপনার বললো যে বিপুলের প্রতি অন্যায় করা হয়েছে, গত 10 বছর ধরে বিপুল এখানে থাকলে বিপুল এত টাকা পেত, এই টাকাগুলো দিয়ে দাও, কোনো মালিক দিবে? তো বাংলাদেশ নামক মালিকরা কেন এদেরকে টাকা দিচ্ছে? কেন দিবে? সে তো তখন চলে গেছে, সে বেনিফিট নিচ্ছে, সবকিছু নিচ্ছে, সবকিছু সে সায় দিয়ে তো গেছে, তো সে চলে গেছে তো। এবং এর জন্য আর আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, যেটা আমি আমার ইয়েতে বলছি, একটা ডিসিপ্লিন ফোর্স, যে ফোর্সের এইসবের কোন নিয়ম ভাই, আর্মিতে এমন হয়েছে, আপনি যদি কোথাও একবার আপনি আপনি সে ধরেন আপনি আহত হয়েছেন, আপনি বীর বিক্রম, অনেক বিশাল যোদ্ধা, আপনি আহত হয়েছেন না, আপনি ফিজিক্যাল টেস্টে বাদ পড়ে যাবেন, তখন কি হবে? আপনি তো বীরত্ব দেখাইতে গিয়ে কিন্তু আহত হলেন। আর্মিতে কি আপনার চাকরি থাকে? এয়ারফোর্সে থাকবে যে আপনি আহত হইলেন, আহত হয়ে আপনার আঙ্গুল একটা ভেঙে গেল, আপনি আঙ্গুল একটা ছোট্ট একটা আঙ্গুল ভেঙে গেল, আপনি তো পাইলট থাকতে পারবেন না, কারণ আপনি একটা আঙ্গুল অপারেট করতে পারতেছেন না, আপনার পাইলট থাকবে না, সো আপনাকে গ্রাউন্ডেড করে দিবে। সো দ্যাট ইজ এ সিস্টেম ভাই, আপনি বীরত্ব দেখাইতে গিয়ে এটা করছেন। সো আর্মির মধ্যে সিস্টেমটা হলো কি, আর্মির হলো যে আপনি সার্বক্ষণিক ট্রেনিং এর মধ্যে ফিজিক্যাল ফিটনেসের দিকে থাকতে হবে আপনাকে, এক। 2 নম্বর হলো আপনার মেধা চর্চা করতে হবে সবসময়, আপনাকে সবসময় এই লেখাপড়ার মধ্যে থাকতে হয়। 3 নম্বর হলো আপনার মেডিকেল টেস্টে পাস করে আসতে হবে, ফিজিক্যাল টেস্টে পাস করতে হবে, মেডিকেল টেস্টে পাস করতে হবে, এবং ব্রেইনের টেস্টে পাস করতে হবে। 3খান টেস্টে পাস করতে হবে আপনাকে প্রতিনিয়ত। তো যেখানে প্রতি 17 বছর, সে ধরেন 17 বছর ধরে যারা এখন বঞ্চিত হয়েছে, এই বঞ্চিতের তো আপনি যেটা বলতে পারেন, হ্যাঁ তাদের প্রতি অন্যায় করা হয়েছে, অন্যায়ের পরিবর্তে কি হতে পারে যেটা আর্মিতে হয়?
যেটা হয় যে এরকম ঘটনা হয়েছে যে সে বাধ্যতামূলক অবসরে যেতে হয়েছে, কি কারণে? সে আহত হয়েছে ট্রেনিং এর সময়, সে যুদ্ধে যায় ট্রেনিং, তারা কি করে? তারে পুনর্বাসন করে, রিহ্যাবিলিটেট করে। কিভাবে রিহ্যাবিলিটেট করে? তারা রিহ্যাবিলিটেট করে হলো আর্মি সিস্টেম। আপনি দেখবেন যে একজনকে রিটায়ারমেন্টে পাঠানোর পরিবর্তে তারা কি করে? তারা কি করে? ইয়েতে ফরেন মিনিস্ট্রিতে অ্যাটাচ করে দেয়। মানে তাকে আর আর্মিতে রাখা যাচ্ছে না, বাট তার জ্ঞান মেধা এটা ব্যবহার করা যেতে পারে, এই জন্য তাকে ফরেন মিনিস্ট্রিতে অ্যাটাচ করে দিচ্ছে। এটা হলো যে সার্ভিং। আর যে নন সার্ভিং, তার জন্য কিন্তু একটা প্রতিষ্ঠান, ওদের অনেকগুলো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো এদের কল্যাণে কাজ করে, এর চাকরি জোগাড় করে দেয়, দেশে বিদেশে সব চাকরি জোগাড় করে দেবে, এবং তাই করছে। এবং যারা এখন ফেরত আসছে সব কিন্তু এরকম চাকরি বাকরি করে আসছে, কিন্তু ব্যবসা করে আসছে, কিন্তু ওই ইয়াতে আর্মির ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসাও করছে দেখেন গিয়ে। হুম। ওই বেনিফিট কিন্তু সবাই নিচ্ছে, কারণ ওদের রিহ্যাবিলিটেশনের একটা প্রক্রিয়া যেটা সিভিলে নাই, আর্মিতে কিন্তু এটা আছে। এবং এটার কারণটা হলো যে একজন বীরত্ব দেখাতে গিয়ে সে আহত হইলো, তারে তো আপনি ইয়ে হইতে আপনি ওই লোকটা কোথায় যাবে? আঙুল চলে গেল, এখন সে পাইলট থাকতে পারতেছে না, কি করবে বিমান বাহিনী? বিমান বাহিনী তার রিহ্যাবিলিটেট করবে, যেমনি পারে রিহ্যাবিলিটেট করবে, সিভিল ইয়াতে রিহ্যাবিলিট করবে, ব্যবসাতে রিহ্যাবিলিট করার চেষ্টা করবে, বিদেশে চাকরি দেওয়ার চেষ্টা করবে, এগুলো করে। আর্মির মধ্যে কিন্তু কল্যাণমুখী অনেক, কিন্তু তাদের সাবেকদের জন্য তারা কল্যাণমুখী অনেক প্রজেক্ট তাদের আছে, তো সেগুলো তারা করছে। এবং এই যাদেরকে এখন এই যে ভূতাপেক্ষ দিচ্ছে, এর প্রত্যেকে কিন্তু বেনিফিট পাইছে। কিন্তু এখন কি করলো এদেরকে? আপনি কল্পনা করা যায়, সে ধরেন এখন সার্ভিং যে লেফটেন্যান্ট কর্নেলটা আছে, যিনি আছেন এখন লেফটেন্যান্ট কর্নেল, তাকে আপনি তার বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিলেন। এখন তারেক রহমানের সরকার চলে যাওয়ার পরে আরেকটা সরকার তো আসবে, তারা এসে বলবে যে অমুকের লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে সরায় দেওয়া হয়েছিল, তার তো কি বলে, এখন তো এটা অন্যায় হয়েছে, তো তাকে আবার ব্যাক করো। আর্মিতে এটা সম্ভব না। কিন্তু যেটা তারা করতেছে এখন, সেটা হলো ভূতাপেক্ষ প্রমোশন দিচ্ছে। ওই প্রমোশন আপনি নর্মাল চাকরিতে থাকলে ওই লেফটেন্যান্ট কর্নেলটা কর্নেল হওয়ার মানে হওয়ার সম্ভাবনা ছিল কি না, এটাও তো একটা ব্যাপার, কারণ সে তো অনেকগুলো পরীক্ষা দিয়ে কর্নেল হইতো। তো এখন পরীক্ষা না দিয়ে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে, কিন্তু ওই আজমি, গোলাম আজমের পোলা, কোনো কোনো কিছু ছাড়াই সে ব্রিগেডিয়ার জেনারেল থেকে, তো তার তো ফিজিক্যাল ফিটনেস অমুক তমুক দিয়ে মেজর জেনারেল হইতে হবে। তাকে সুপিরিয়র সার্ভিস বোর্ডের মতো ওদেরও বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে তাকে মেজর জেনারেল হইতে পারে। 50 জন ব্রিগেডিয়ার থাকলে 5 জন হইতে পারতো, এখন সে 5 জন হইতো কিনা এটা আপনি নিশ্চিত কি করে যে আপনি তাকে লেফটেন্যান্ট জেনারেল পদ দিয়ে দিলেন? কিভাবে সম্ভব? এই যে জিনিসটা, যা অনিয়মটা, এটা কিন্তু যারা এক্সিস্টিং আর্মিতে আছে তাদের মধ্যে সাংঘাতিক রকম রিয়াকশন হবে। আপনি এটা কিন্তু হিউম্যান রিয়াকশন, আমি যেটা বুঝি ওরা আমার চেয়ে বেশি বুঝে, কারণ সে কিন্তু সার্ভিসে আছে। সে দেখছে, আরে বাবা, আমি সার্ভিসে থেকে আমি লেফটেন্যান্ট করাচ্ছে, ধরেন যে লোকটা সুপারসিডেড হতে 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 17 বছর ধরে বা 10 বছর ধরে সুপারসিডেড হতে হতে সে লেফটেন্যান্ট কর্নেলই আছে। এন্ড তার বন্ধু যেটা তার সাথে ছিল, যেটা চাকরি হারাইছে, সেটা তার উপরে এসে ব্রিগেডিয়ার জেনারেল পদ নিয়ে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে চলে। তাতে যে সার্ভিং লেফটেন্যান্ট কর্নেলটা আছে তার মধ্যে কি রিয়েকশন হবে, যে আমার বন্ধুটার এই অন্যায়ের কারণে, বোরে পিটানোর কারণে, বা এই অমুক শৃঙ্খলার কারণে ও চাকরি গেছে, বা অমুক কাজের জন্য, বা সরকার পছন্দ করে নাই, তার চাকরি চলে গেছে, এখন সে এত বছর চাকরি না করে সে ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে রিটায়ারমেন্ট পাচ্ছে, বেনিফিট পাচ্ছে, তার প্লাস হলো তার ক্ষতিপূরণ পাচ্ছে। তাহলে আমি কে? আমি লেফটেন্যান্ট কর্নেল এখানে যে এত বছর চাকরি করলাম, কি লাভ হইলাম? তো প্রমোশন পেলাম না। এইটা নিয়ে আর কত কথা বলে, আমি কিন্তু এটা ডিটেইল আমার এই যে সাইফুল স্টুডিওতে ডিটেইল আমি বলছি। হ্যাঁ, আমার আমিও এটা দেখছি। দ্বিতীয়বার, মানে এই সরকারও কেন এই ফাঁদে গেল? হুম। আমাদের দেশের চরম ভুল বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান ফেরতদেরকে বাংলাদেশে চাকরি দিয়েছে, যাদের কারণে বাংলাদেশের রক্তপাত হয়েছে, মানে যাদের কারণে বাংলাদেশের মুক্তিযোদ্ধা অফিসাররা সাফা হয়ে গেছে। বঙ্গবন্ধুর ওটা একটা চরম বলে, পাকিস্তানিরা তাদের 93,000কে চাকরি দিছিল, একটারও তো চাকরি দেয়নি। এই যে 93,000 টাকা বাংলাদেশে আত্মসমর্পণ করছে, এদের কাউকে তো পাকিস্তান আর্মিতে চাকরি দেয়নি, তাদের রিহ্যাবিলিটেট করছে। আর আমরা এনে কি করছি, সার্ভিং এ ঢুকাই দিচ্ছে। ঢুকাই দেওয়ার কারণে হচ্ছে কি, আমার যে মুক্তিযোদ্ধা বাংলাদেশ কষ্ট করে স্বাধীন করছে, সে কিন্তু রয়ে গেছে মেজর, আর যে ওইখান থেকে আসছে সে আইসা লেফটেন্যান্ট কর্নেল হিসেবে তার কাঁধের উপর চড়ে পড়ছে। যে পরিশ্রম করে যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, সে রয়ে গেল মেজর, আর যে পাকিস্তানি ছিল সে আইসা লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অল অফ এ সাডেন, মানে সে এই কয় বছর কিন্তু সে আটকা ছিল, বা পাকিস্তানিদের ইয়ে করছে, তোষামোদি করছে, চাকরি করছে। মানে তাকে কোলাবরেটর বলা যায়। তো কোলাবরেটরকে আপনি চাকরি দিচ্ছেন, অথবা বন্দিকে চাকরি দিচ্ছেন, দুইটার একটা। বন্দিকে আর্মিতে চাকরি দেওয়া যায় না, কোলাবরেটর পাইলে তো আর্মিতে আগে একটা ফাঁসি দিয়ে দেয়, তাদের নিজস্ব সিস্টেমে মৃত্যুদণ্ড দিয়ে বসে থাকবে কোলাবরেটর যদি পায়।
আর সেখানে আমরা কোলাবোরেটর এনে কিন্তু চাকরি দিছি। আমরা শুধু কোলাবোরেটর চাকরি দেই না, আমাদের মুক্তিযোদ্ধার কান্দের মধ্যে আমরা বসায় দিছি তাদেরকে, তারা আমার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে। এবং আপনি দেখেন যারা ওখানে ছিল, বন্দি ছিল, বন্দীদের চাকরি দেওয়ার কোনো সিস্টেমই নেই আর্মিতে। আমরা বন্দিরা না কিন্তু চাকরি দিছি। আপনি রিহেবিলিটেট করতে পারেন। বঙ্গবন্ধুর জীবনে যদি কোনো ভুল করে থাকে, যেটা আমার দৃষ্টিতে দ্যাট ওয়াজ দি নাম্বার ওয়ান মিস্টেক বঙ্গবন্ধু ডিড, এবং সেটা উনি রক্তের বিনিময়ে, ওনার জীবনের বিনিময়ে উনি কিন্তু এটা গেছেন, ওনার জীবন এটা দিয়ে গেছেন। যে এরা, আপনি খেয়াল করে দেখেন তাকে হত্যাকারীদের মধ্যে কতগুলি পাকিস্তান ফেরত, সবই পাকিস্তান ফেরত বলতে গেলে, সবই। না মুক্তিযোদ্ধাও আছে, পাকিস্তান ফেরতের সংখ্যাই বেশি। এর কারণটা কি? কারণটা হলো আপনি রাইটলি আর্মিতে এই কাজ কোনোদিন চলে না, কিন্তু এই আর্মি যে আর্মিতে করা, আবার আর্মিতে কিন্তু আমার ভয় লাগে যে আবার আর্মিতে কিন্তু ব্লাডশেড হয় কিনা। দিস হ্যাপেন্ড ইন 1977, 76, 75 টিল 19 জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তারপরেও হয়েছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরেও সমস্ত মুক্তিযোদ্ধা অফিসারদেরকে কিন্তু ঝুলাইছে এরশাদ। তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ প্রমাণিত হয় না, তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলতে হয়েছে। একটা মিস্টেক বঙ্গবন্ধুর, যেটা আমি সবসময় মনে করি যে ইট ওয়াজ রিয়েল মিস্টেক। আমি মনে প্রায় অঙ্ক দিয়ে যদি কষেন, অঙ্ক কষলে পৃথিবীর কোনো ইতিহাসের মধ্যে এই ধরনের মিস্টেক নাই, যে আপনি কোনোদিন যারা বন্দী ছিল তাকে আপনি সার্ভিসে নিয়ে আসবেন, অথবা আপনি যারা কোলাবোরেটর ছিল তাকে আপনি চাকরি দিচ্ছেন। কোলাবোরেটর বলতে হচ্ছে যেন এরশাদ আপনি কোলাবোরেটর। সে বাঙালি অফিসারদের বিচার করতো যারা পালাইতে চাইতো, যুদ্ধ করতে ইস্ট পাকিস্তান, তখনকার ইস্ট পাকিস্তানে আসার জন্য ভারতে পালাইতে চাইতো, তার ধরা পড়লে তাদেরকে বিচার করতে। উনি ছিল কোর্ট করতে, কি যেন ওদের কোর্ট মার্শালের কোর্ট আছে, আর্মি কোর্ট আছে, সে আর্মি কোর্টের সে বিচারক ছিল, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে বিচারক হিসেবে কাজ করে বাঙালিদেরকে সে সাজা দিছে। যারা ক্যাম্পের ভিতরে আটকা ছিল তারা কোনো অন্যায় করলে তাদেরকে সাজা দিছে। এই একজন কোলাবোরেটরকে আমরা এনে বাংলাদেশে আর্মিতে ঢুকায় সে এত ব্লাডশেড করছে, আর্মি চিফ হয়েছে, আর্মি চিফ বাংলাদেশের প্রায় প্রেসিডেন্ট হিসেবে 9 বছর কাটা গেছে, 9.5 বছর কাটা গেছে, ওয়ান সিঙ্গেল মিস্টেক। একদম। অনেকে আবার বলেন যে সিভিল প্রশাসনে যেভাবে এই বাড়ি থেকে ধরে এনে 15 বছর আগে রিটায়ারমেন্টে ধরে এনে করছে, এটার প্রভাব কি এখানে পড়ছে। এরাও দাবি করছে আমাদেরকে প্রমোশন দিতে হবে, করতে হবে, বঞ্চিতদের দিতে হবে। হ্যাঁ, তবে একটা বিষয় খেয়াল করছেন সাইফুল ভাই, এই দানব ইউনূসের সময় কিন্তু এগুলো তারা চাপ দিচ্ছিল, কিন্তু ইউনূস একটু কিন্তু করে যায় নাই। হ্যাঁ, ইউনূস করে গেছে, কিছু করে গেছিল, ইউনূস কি করছিল? কিছু ফাইল ইউনূসের আমলেই কিন্তু হয়েছে, যেটা আপনার আর্মি চিফ ওয়াকারুজ্জামান বলছিল যে তিনি 200 কতটা কেস উনি সলভ করছেন। কয়েকটা, বেশি না, হ্যাঁ, এটা কয়েকটা। 200 কতটা না, করছে অনেকগুলো। 200 হ্যাঁ, তখনও হচ্ছে, কিন্তু তখন প্রমোশন দিয়েছে এটা আমি শুনি নাই। তখন তাদেরকে এই সুবিধা দিয়েছে, কম্পেনসেশন দিয়েছে, কিন্তু ভূতাপেক্ষ প্রমোশন দিয়েছে এটা আমি শুনি নাই। এটা একদম নজিরবিহীন ঘটনা। এটার জন্য আসলে প্রচুর ভবিষ্যতে তো এটা খেসারত দিতে হবে। আচ্ছা, আরেকটা কিউরিসিটি আমার, জানি না এটা আমি আপনার কাছে উত্তর দিবেন কিনা। এই যে এইটা করার ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ, অনেকের বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ আছে, যাদেরকে আবার আর ভাই, নারী নির্যাতনকারী, এই যে তারেক রহমানের পাশে যে তারেক রহমানের সামরিক উপদেষ্টা, তার চাকরি গেছিল কেন? তার চাকরি গেছিল কেন জানেন? তার স্ত্রীর কারণে, তার কারণে না। কিন্তু আমি এটা আর আপনার তার স্ত্রীর কারণে তার চাকরিটা, তিনি অপশন দিয়ে চাকরি থেকে গেছেন। তা আপনি যখন এরকম ঘটনা ঘটে, তো তারে ফেরত নাকি আপনি লেফটেন্যান্ট জেনারেল বানাই দিবেন?